Bismillahirrahmanirrahim. Greet us. A program for basic silence. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এবছর আমরা একটা ভিন্ন ধর্মী ঈদ উদযাপন করলাম। তারপরে আবার আমরা আমাদের কর্মক্ষেত্রে ইনশাল্লাহ ফিরে আসছি। তো ইতিপূর্বে আমরা ইংরেজি প্রথম পত্রের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার রাইটিং প্যাটার্ন পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট করেছি। তার ধারাবাহিকতায় আজ আমরা পার্ট 3 নিয়ে হাজির হয়েছি। আমরা জানি আমাদের এইচএসসি প্রথম পত্রে সাধারণত যেটা হয় 7 নম্বরে যেটা আমাদের থাকে, আপনারা সবাই জানেন, একটা প্যারাগ্রাফ। আর প্যারাগ্রাফটা কীভাবে লিখতে হয়, কয় প্যারায় লিখতে হয় আমরা অবশ্যই জানি। তারপরে আমি বিষয়টা একটু রিওপেন করে দেওয়ার চেষ্টা করছি। দেখেন বোর্ডে দেখা যাচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 7। এখানে আমি একটা প্যারাগ্রাফকে উদাহরণ হিসেবে নিয়েছি সোশ্যাল ডিস্টেন্স। সোশ্যাল ডিস্টেন্সটা বর্তমানে খুব প্রচলিত একটা শব্দ, কারণ আমাদের এই করোনা আউটব্রেকের এই সময় থেকে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলার চেষ্টা করি। তো যাই হোক, আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখি, বিশেষ করে ইংরেজি প্রথম পত্রে আমাদের যে প্যারাগ্রাফটা আসে, আমরা জানি ব্যাপারটা যে আমাদের এখানে প্রায় 150 ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে বলা হয়ে থাকে। তো আপনি প্যারাগ্রাফটা খুব বেশি না, 2 পেজ যদি আপনি প্যারাগ্রাফটা লেখেন ইনশাল্লাহ হয়ে যাবে। তবে আপনি লেখার সময় খেয়াল করেন অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 7, এটা আমরা পার্ট 1 এবং পার্ট 2-তে যেভাবে আলোচনা করেছি ঠিক সেইভাবে এখানে আমরা লিখেছি। সোশ্যাল ডিস্টেন্স এখানে 2টা শব্দ আছে। 2টা শব্দ লেখার সময় দেখেন আমরা যেটা ব্যবহার করেছি, সোশ্যাল শব্দটার এসটা বড় হাতের, ডিস্টেন্স শব্দটার ডিটা বড় হাতের, এবং সোশ্যাল ডিস্টেন্স এই শব্দটা যেহেতু হেডলাইন আমরা চাইলে একটু বড় করে লিখতে পারি, বিষয়টা আমাদের দৃষ্টিনন্দন হওয়ার জন্য। সোশ্যাল ডিস্টেন্স এখানে যদি আরো শব্দ থাকতো তো আগের মতোই হেডলাইন বা শিরোনাম লেখার সময় প্রিপোজিশন, কনজাংশন, বিভার এই ধরনের যেগুলো আছে, এগুলা বাদে আমাদের মেইন যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটারের হবে। যেমন সোশ্যালের এস ক্যাপিটাল লেটার, ডিস্টেন্সের ডি ক্যাপিটাল লেটার। এরপরে আমরা যখন প্যারাগ্রাফটা শুরু করার সময় আমরা শুরুর দিকে মোটামুটি 5 স্পেস বাদ রেখে স্টার্ট করব, এবং পরবর্তীতে কোনো স্পেস রাখা যাবে না। এভাবেই আমাকে লিখতে হবে পুরো প্যারাগ্রাফটা। মোটামুটি আপনি ধরতে পারেন 2 পেজ। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। সোশ্যাল ডিস্টেন্স. Social distance means to maintain the distance between two persons abiding by the rules of health during the period of running COVID-19 outbreak, whose distance will have to be 1 meter or 3 feet. এভাবে লিখতে আমরা যখন পরের পেজে যাব, এই পরের পেজে একদম লাস্টে ধরেন সোশ্যাল ডিস্টেন্স। আরেকটা বিষয় হলো প্যারাগ্রাফগুলো এমন হলে ভালো হয় যে আপনি যে শিরোনামটা এসেছে প্যারাগ্রাফের সোশ্যাল ডিস্টেন্স, এই সোশ্যাল ডিস্টেন্স দিয়ে শুরু করবেন এবং সোশ্যাল ডিস্টেন্স দিয়ে শেষ করবেন। তাহলে প্যারাগ্রাফটা সবচেয়ে বেশি আউটলুকিং এবং সব দিক দিয়ে সুন্দর হয়ে থাকে। তো যাই হোক, আমার মনে হয় ইংরেজি প্রথম পত্রে আপনি 7 নাম্বার বা প্যারাগ্রাফ কোশ্চেনটা কীভাবে অ্যান্সার করবেন, কেমন আপনার অ্যান্সারটা হবে, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন 8 নাম্বার। 8 নাম্বার যেটা থাকে সেটা আপনারা জানেন কমপ্লিটিং স্টোরিতে আপনাদের নাম্বার থাকে হলো 7। তো এইখানেও কিন্তু আমাদের হেডলাইন লেখার যে ব্যাপারটা প্রথমে আমাদের এখানে মনে রাখতে হবে যে এখানে আমাদের যে শিরোনামটা লিখতে হবে এটা কিন্তু একটা মোরাল সেন্টেন্স। আমরা কিন্তু সাধারণত দেখি এই কমপ্লিটিং স্টোরি লিখতে যাই একদম শেষে যে আমরা অনেকেই মোরালটা দিয়ে থাকি। আমার মনে হয় এটা ঠিক না। আপনি একদম শুরুতেই একটা হেডলাইন ইউজ করবেন। যেমন আমি এখানে একটা হেডলাইন ইউজ করেছি, দেখেন হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট। এখানে দেখেন হ্যাপিনেসের এইচ বড় হাতের, লাইসের এল বড় হাতের, কিন্তু ইন প্রিপোজিশন হওয়ায় এটা কিন্তু আপনার ক্যাপিটাল লেটারে আসে নাই, এবং কন্টেনমেন্ট এটা কিন্তু সি ক্যাপিটাল লেটারে চলে আসছে। এরপরে দেখেন আমরা যখন এটা স্টার্ট করব, ওয়ান্স দে আর লিভড এ পুর ফার্মার
হি হ্যাড এ ওয়ান্ডারফুল গোস, এই যে আমরা লেখা শুরু করছি, এটা আমরা কই থেকে পেলাম? আমাদের প্রশ্নপত্রে কানিক দেওয়া থাকে। যে অংশটা প্রশ্নপত্রে দেওয়া থাকে, বেসিক্যালি যে অংশটা প্রশ্নপত্রে দেওয়া থাকে, আপনি খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করলেই হবে। সেই অংশটা লেখার পরে আমি এখানে ডট 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 ইউজ করেছি। এর অর্থ হলো এটা ইউজ করলে বোঝা যাবে যে আসলে আপনি কতটুকু দেওয়া ছিল প্রশ্নের ভিতরে। এরপরের থেকে এই যে দেখেন আমরা লেখা শুরু করেছি। এইভাবে আপনি লেখার সময় কয়েকটা প্যারা করতে পারেন, এক প্যারায় শেষ করতে পারেন, আপনি এখানে কোটেশন ব্যবহার করতে পারেন গল্পের। এইভাবে আমার মনে হয় খুব বেশি না, 2 পেজ লেখলেই যথেষ্ট। এর বেশি আমার মনে হয় এখানে লেখার তেমন প্রয়োজন হবে না, কারণ মার্কস হলো 7, তাই না? ওই যেমন একটা কথা আছে যে, ছোট্ট একটা গল্প বলি, যদি আপনারা কিছু মনে না করেন, যে কোনো এক দোকানে, চার দোকানে এক লোক চা খাইতেছে। তো চা খাইতে গেছে, তখন চা পান করতেছে, তখনই ওই চার ভিতরে দেখছে একটা পিঁপড়া ভাসতেছে। যখন পিঁপড়াটা ভাসতেছে, চা বিক্রেতাকে ওই ক্রেতা বলতেছে, ভাই, অনেক রাগ করে বলতেছে, ভাই আপনার চার ভিতরে পিঁপড়া কেন? তখন ওই চার দোকানদার বলতেছে, ভাই 5 টাকার চা, এর ভিতরে পিঁপড়া ভাসবো না হাতি ভাসবো নাকি? তো অনুরূপভাবে আপনি একটু চিন্তা করেন, নাম্বার 7 পৃষ্ঠায় লিখে তো লাভ নেই। এই জন্যে আপনি গল্পটা সংক্ষিপ্ত আকারে যদি 2 পেজের মধ্যে কমপ্লিট করতে পারেন, নিয়ম অনুসারে ভালো হবে। এরপরে দেখেন আমাদের যেটা আসে সেটা হলো লেটার অথবা ইমেইল। 9 নম্বরে যেটা থাকে, লেটার লেখার সময় একদম ইজি, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 9। ঠিক আছে, তো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 9। আচ্ছা, এরপরে দেখেন অনেকেই আমরা ঠিকানাটা বাম পাশে লিখে ফেলি, কিন্তু আপনাদের বোর্ড বইয়ের ডিরেকশন অনুসারে 2007 সালে একটা বোর্ড বই বের হয়ে চলে এসেছে ছেলেবেলে, দেখবেন বইটা যদি আপনাদের কারো সংগ্রহে থাকে, দেখবেন ডান পাশে ঠিকানাটা লেখা থাকে। যেমন আমি এখানে লিখেছি 12 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, শাহাবাগ, ঢাকা, ঠিকানাটা। এরপরে দেখেন লিখেছি 30 মে 2020। হ্যাঁ, এখানে যদি আপনি সংক্ষিপ্ত আকারে লিখতেন যে 530.5.2020, এভাবে লিখলে হয়তো, কিন্তু ঠিকানা লেখার ক্ষেত্রে এভাবে লেখাই বেটার আমি মনে করি। এরপরে দেখেন ডিয়ার অনিক লেখা আছে। এরপরে আপনি বডি প্যারাগ্রাফ লিখবেন, বডি লেটারটা যেটা আছে সেটা লিখবেন। তারপরে ওই যে লাস্টে নো মোর টুডে অথবা হবি, ওয়ার্ক, ফিলিং, শেয়ারিং, মি ইত্যাদি XYZ যেটা লেটারের ভিতরে লেখা হয়। একদম লাস্টে ইয়োর ফ্রেন্ড সজীব। বেসিক্যালি এতটুকুই। এখানেও নাম্বার 5, কয়েক পৃষ্ঠা লেখার কোনো প্রয়োজনীয়তা অনুভব করা এখানে যায় না। অথবা আপনাদের ইমেল থাকতে পারে। ইমেলটা আমাদের যে শিট আছে, ইমেলটা আমার শিটের ভিতরে ওইভাবে স্পষ্ট করে লেখা আছে, আমি সেখান থেকে দেখাই দিতেছি। হ্যাঁ, আমরা চেষ্টা করব এই শিটগুলো PDF ফাইলের মাধ্যমে ডেসক্রিপশন বক্সে যাতে যায়, আপনারা দেখতে পারেন, সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ ইন ফিউচার। তো দেখেন ইমেলটা আপনি একটু ভালো করে খেয়াল করলে, ঠিক আছে, তো দেখেন একটু খেয়াল করেন ইমেলের মধ্যে দেখেন আমি এখানে একটা বক্স তৈরি করেছি। বক্স দেখেন, একটু স্বাভাবিকভাবে দেখেন, বক্স দেখেন এখানে আছে 2, অর্থাৎ আপনার এইটা কার কাছে আপনি লিখতেছেন। এখানে একটা ইমেইলের ঠিকানা লিখবেন, পরিষ্কারভাবে ইমেইলের একটা ঠিকানা লিখবেন। হ্যাঁ, আর দেখেন আমি এখানে একটা বক্স অঙ্কন করেছি। আসলে এই বক্সের তেমন অথেন্টিক কোনো ভিত্তি নাই। এরপরে সাবজেক্টটা দেখেন কনগ্রেচুলেশন অন ইয়োর ব্রিলিয়ান্ট পারফরমেন্স। এরপরে দেখেন এই পরবর্তী বক্সের ভিতরে আপনার প্যারাগ্রাফের মতো ডিয়ার হিমা, তারপরে হার্টিয়েস্ট কনগ্রেচুলেশন অন ইয়োর ব্রিলিয়ান্ট পারফরমেন্স অ্যাট দ্য BFS স্টেজ ইয়েস্টারডে XYZ। এখানে লেটারের মতোই লিখবেন একদমই। যে দেখেন লাস্টে ইয়োর্স ইভার কেয়া, অর্থাৎ লেটারের মতোই জাস্ট 2 সাবজেক্ট। এই যে বক্সগুলো ইমেইলের এই ধরনগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি লিখতে পারবেন, ব্যাপারটা এই। তো আপনাদের লেটার এবং ইমেইল দুইটার মধ্য থেকে কোনটা আসবে সেটা বলা যাবে না। বেসিক্যালি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ইমেইলই দিয়ে দেয়। তো আপনারা দুইটার উপরই যথেষ্ট গুরুত্ব দেবেন। তো এখন দেখেন আমাদের যেটা আসে 9 নম্বরের পরে যেটা আসে সেটা হলো গ্রাফস অ্যান্ড চার্টস। গ্রাফস অ্যান্ড চার্টস
এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে মানে যারা যে টিচাররা খাতা দেখে, বেশিরভাগ টিচাররাই যথেষ্ট এক্সপার্ট যখন খাতা দেখে। আমার মনে হয় যখন তারা এই গ্রাফস অ্যান্ড চার্টস এর অ্যান্সারিং সিস্টেমটা স্টুডেন্টদের দেখে, তাদের মাথা খারাপ হয়ে যায়। বেশিরভাগ স্টুডেন্টরা বাজারের গাইড বইগুলো ফলো করে। বাজারের গাইড বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে, আসলে গ্রাফস অ্যান্ড চার্টস আইএলসের একটা বিষয়। হ্যাঁ, এই জন্য এখানে আপনাকে যে জিনিসটা খুবই গুরুত্বর সাথে দেখতে হবে যে দেখেন, অনেক স্টুডেন্ট এইভাবে দেখেন, প্রশ্নগুলো এইভাবে থাকে যে the graph below shows the gradual rate of the internet users in Bangladesh. Describe the graph in at least 50 words. You should highlight the information and report the main features given in the graph. এইভাবে দেওয়া থাকে প্রশ্নটা। প্রশ্নের ভিতরে দেখেন আপনার একটা কি দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে। আচ্ছা, এই যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফটাকে অনুসরণ করে লিখতে হবে। ভাই, এটা জাস্ট একটা প্যারাগ্রাফ। তাই আপনাকে কিন্তু জ্যামিতির মতো এটা অঙ্কন করতে হবে না। অনেকেই জ্যামিতির মতো এটা অঙ্কন করে, অনেক সময় খেয়ে যায়, অথচ কোনো লাভ নেই। এটা দেখে দেখে আপনাকে লিখতে হবে। লেখার শুরুতে আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আপনাকে টপিক সেন্টেন্সটা লিখতে হবে। টপিক সেন্টেন্স বলতে আপনাকে একটা এখানে হেডলাইন দিতে হবে। যেমন এখানে আমি ওইটা অনুসারে দিয়েছি, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। আর সবগুলো শিরোনাম লেখার সময় একটাই ফর্মুলা, যে আপনি লেখার সময় দেখেন সোশ্যাল ডিস্টেন্স, এটা লেখার সময় যখন আমরা এস এবং ডি বড় হাতের লিখেছিলাম, অনুরূপভাবে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, দ্য নাম্বারের এন বড় হাতের, ইন্টারনেটের আই বড় হাতের, ইউজার্সের ইউ বড় হাতের এবং বাংলাদেশের বি বড় হাতের। এই যে ব্যাপারগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা লেখার পরে দেখেন এইখানে আপনি যে গ্রাফসটা লিখবেন, এই গ্রাফসটা লিখবেন 4টা প্যারায়। কয়টা প্যারায়? 4টা প্যারায় কিন্তু আপনাকে লিখতে হবে। প্রথম প্যারাটা কি? টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা কেমন হতে হবে? যেটার মধ্যে আপনার মনে করেন যে পুরো বিষয়টার একটা টাস্ক থাকবে। আচ্ছা, এরপরে যেটা আপনাকে লিখতে হবে ওভারভিউ। ওভারভিউ জিনিসটা কি? যে আপনার এই টোটালসটার উপর একটা ভিউ তৈরি করতে হবে। এরপরে যে প্যারাটা লিখতে হবে বডি প্যারাগ্রাফ 1, তারপর একটা বডি প্যারাগ্রাফ 2। হ্যাঁ, এই হলো আপনাকে 4টা প্যারায় লিখতে হবে। কিন্তু আমাদের দেশে গতানুগতিক যে গাইডগুলো আছে, সাধারণত দেখা যায় এক প্যারায় একটা প্যারাগ্রাফের মতো করে দিয়ে দিয়েছে। বুঝে গেছে? তো ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ, আইএলসের একটা বিষয়। আইএলটিএস আমরা জানি, ইন্টারন্যাশনাল ইংলিশ টেস্টিং ল্যাঙ্গুয়েজ সিস্টেম। তো যাই হোক, আপনি দেখেন এখানে কিন্তু আমি ওরকম 4টা প্যারা দিয়েছি। দেখেন প্রথম প্যারাটায় আছে, ঠিক আছে, দ্য গ্রাফ illustrates the number of internet users of Bangladesh over the years from 2012 to 2017. দেখেন এই যে এটা হলো টপিক সেন্টেন্স। এরপরে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম, এখানে যে অংশটা লিখছি এটা হলো কি আপনার ওভারভিউ। এটার উপরে ফুল একটা ওভারভিউ দেওয়া হয়েছে। তারপরে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। হ্যাঁ, এইভাবে যে আপনার 4টা প্যারাগ্রাফে লিখতে হয়। আর এটা লিখতে যে আপনার সর্বোচ্চ কি হতে পারে? 2 পেজ হতে পারে। আপনার লেখার 2 পেজ হতে পারে। এইভাবে যদি আপনি লিখতে পারেন, আপনি গ্রাফস অ্যান্ড চার্টেও পেতে পারেন 10 আউট অফ 10। সো আমার মনে হয় এটা আপনাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত। আমার এই সিটের ভিতরে 2টা দেওয়া আছে, একটা গ্রাফস দেওয়া আছে আর একটা চার্ট দেওয়া আছে। এই দুটাকে যদি আপনি গভীরভাবে ফলো করেন, তাহলে আপনি যে কোনো গ্রাফস অ্যান্ড চার্টস লিখতে সহযোগিতা পাবেন এর মধ্য থেকে, আই থিঙ্ক। এরপরে দেখেন আমাদের এখানে লাস্টে যেটা থাকে, একদম শেষ নাম্বার যেটা, সেটা হলো আপনার থিম। একটা কবিতা দেওয়া থাকে, কবিতার থিমটা কিন্তু আপনাকে লিখতে হয়। কবিতার থিমটা লিখতে গেলে ওইখানেও আবার অনেকেই ভুল করে বসে কবিতাটাই লিখে ফেলে। হ্যাঁ, সেটা কেমন দেখেন, কবিতাটাই লিখে ফেলে। আচ্ছা, তো যাই হোক, সেটা করা যাবে না। ওই একইভাবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 11, হ্যাঁ, এইখানে আপনি যেভাবে নিয়ে আসতেছেন, দ্য পোয়েম ডিলস উইথ দ্য থিম অফ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, অর্থাৎ এখানে ছোট্ট একটু প্যারার মতো, এবং এটা অল্পের মধ্যে শেষ করতে হবে, কারণ এখানে বলা হয় 50 ওয়ার্ডের মধ্যে আপনি এটাকে শেষ করতে হবে, 50 ওয়ার্ডের মধ্যে। তাই এখানে আমার সিটের মধ্যেও অনেক সুন্দরভাবে এইগুলা সবগুলা করা আছে, কবিতাগুলা, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং এই হলো আপনাদের লেখার টোটাল সিস্টেম। তবে আমি আর একটা বিষয়, 11 নম্বর পর্যন্ত আমার কিন্তু আলোচনা হয়ে গেছে।
তো আমি সবগুলো আপনাদেরকে একবার একটু দেখাইতেছি এটার মধ্য থেকে, যে আমাদের যে ইগুলো আছে, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্সার স্ক্রিপ্ট বা অ্যান্সারের ধরন। আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1A, ইয়েস, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1A, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1B। দেখেন এই যে কোশ্চেনের অ্যান্সারগুলো এখানে এটা দেওয়া হয়েছে কিভাবে, এবং একটু ফাঁকা রাখা হয়েছে, এইভাবে নিচ দিয়ে লেখা হয়েছে, এবং আপনি ভালো করে দেখেন যেভাবে লেখা আছে। হ্যাঁ, পরবর্তীতে আপনি এটা জুম করে পুশ করে দেখতে পারবেন আপনার ভিডিওর থেকে। হ্যাঁ, এইভাবে দেখেন। এরপরে দেখেন আপনার আছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2। এখানে যদি ইনফরমেশন ট্রান্সফার আসে তাহলে এইভাবে সরাসরি আপনি যেভাবে ABCD অথবা রোমান সংখ্যা 1 2 3 যেভাবে দেওয়া থাকে ওইভাবে সরাসরি অ্যান্সারটা ওটাই দেবেন। আর যদি ফ্লো চার্টটা হয় এইভাবে ফ্লো চার্টটা আপনি দেবেন, ঠিক আছে? আচ্ছা, ফ্লো চার্টটা এইভাবে আপনি দিয়ে দেবেন। আচ্ছা, আর যদি আপনার সামারি যেটা আসে, সামারিও দেখেন ছোট্ট একটা প্যারাগ্রাফের মতো 1 পেজের মধ্যেই আপনি কভার করবেন, 1 পেজের মধ্যেই আপনি কভার করে দেবেন পরিষ্কারভাবে। আচ্ছা, সামারির পরে আমাদের যেটা আসে 4 এবং 5 নাম্বার। 4 নাম্বার হলো উইদাউট ক্লুজ, এবং 4 নাম্বার উইথ ক্লুজ, আর 5 নাম্বার হলো উইদাউট ক্লুজ। দেখেন এইভাবে নিচে কোনো দাগ দেওয়া যাবে না, কোনো আন্ডারলাইন করা যাবে না, একভাবে আপনি অ্যান্সার করে যাবেন চমৎকারভাবে। আমার মনে হয় আপনি বুঝতে পারতেছেন। 6 নাম্বারের রিয়ারেন্স বক্স আঁকায় এইভাবে আপনি দিয়ে দিলেই হবে, এবং 7 8 9 10 11 মনে হয় আমি আজকে এইভাবে দিয়েছি, এবং পূর্ণাঙ্গ ইংরেজি ফার্স্ট পেপার। আমি মনে করি আপনি এখন বিষয়টা বুঝতে পারছেন। দেখেন ইংরেজি প্রথম পত্রে যেভাবে আছে সিরিয়ালি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3 নাম্বারে সামারি, 4 নাম্বারে শূন্যস্থান, 5 নাম্বারে শূন্যস্থান, 6 নাম্বারে রিয়ারেন্স, 7 নাম্বারে প্যারাগ্রাফ, 8 নাম্বারে কমপ্লিটিং স্টোরি, 9 নাম্বারে ইমেল অথবা লেটার, 10 নাম্বারে গ্রাফস অথবা সার্চ, 11 নাম্বারে থিম। এই যে আপনার টোটাল 11টা বিষয়, আপনি যদি লেখার ধরনটা পরিষ্কারভাবে জানেন, এখন আপনি মূল বিষয়গুলোর মধ্যে প্রবেশ করলে আপনি সুন্দরভাবে লিখতে পারবেন। আগে আগে আপনার যে জিনিসটা দরকার, আউটলুকিংটা পরিষ্কার হওয়া দরকার। এখন যেহেতু আমি ইংরেজি প্রথম পত্র, ব্যাপারটা কিভাবে লিখতে হয় পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এখন পরবর্তীতে আমি যেটা করব সেটা হলো আপনার এই 1 থেকে 11 পর্যন্ত আপনি ওই অ্যান্সারগুলোর মধ্যে কী লিখবেন সেটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমি এই পর্যায়ে আজকের ভিডিও এখানেই শেষ করতে চাইতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।